দীপঙ্কর যেন নতুন কথা শুনলে দাতারবাবুর মুখ থেকে অবাক হয়ে চেয়ে দেখতে লাগলো পাশ থেকে। কি লোক, কত ভালো লোক, অথচ বাইরে থেকে মানুষকে দেখে তা কিছুই বোঝা যায় না। বাইরের চেহারা দেখে মানুষকে বিচার করতে যাওয়ার মতো ভুল বুঝি আর নেই। এত ভালো লোক দাতারবাবু। দাতারবাবুর তুলনায় দীপঙ্কর আর কতটুকু, কত সামান্য। তবু তো দেখতে পেয়ে ট্রাম থেকে নেমে পড়েছেন। কত কাজ, কত কাজের মানুষ দাতারবাবু, তবু দীপঙ্করের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন। এত ভালো লোক বলেই তো সবাই দাতারবাবুকে এত ভালোবাসে। দাতারবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছিলে? দীপঙ্কর বললে, কোথাও যাচ্ছি না, এমনি ঘুরছি। দাতারবাবুও যেন একটু অবাক হয়ে গেলেন, বললেন, এমনি ঘুরছো কেন? দীপঙ্কর বললে, ভালো লাগছে না, মাঝে মাঝে আমার এমনিই হয়, কিছুই ভালো লাগে না। তারপর হঠাৎ বললে, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন লক্ষ্মীদি চলে গেছে। দাতারবাবু দীপঙ্করের দিকে কেমন যেন অবাক হয়ে চাইলেন। দীপঙ্করের মনে হলো যেন দাতারবাবু খবরটা বিশ্বাস করছেন না। দীপঙ্কর বলে, হ্যাঁ দাতারবাবু, ওদের বাড়িতে খুব ভাবনা চিন্তা চলছে। কাকাবাবু সারা রাত ধরে জায়গায় জায়গায় খুঁজেছে, এখনও পাওয়া যায়নি। দাতারবাবু বললেন, তুমিও বুঝি সেই কথা ভেবে ভেবে ঘুরে বেড়াচ্ছ নাকি? হ্যাঁ দাতারবাবু, আমারও কাল থেকে রাত্রে ঘুম হচ্ছে না। লক্ষ্মীদি যে কোথায় গেল, আমাকে খুব ভালোবাসত তো লক্ষ্মীদি। একটু থেমে আবার বললে, মনে আছে আপনার, সেই আপনাকে চিঠি দেওয়া, সেই আপনি দাঁড়িয়ে থাকতেন কালী মন্দিরের সামনে আর আমি চিঠি দিয়ে আসতাম, তখন থেকেই আমাকে ভালোবাসত। দাতারবাবু জিজ্ঞেস করলেন, ওরা সবাই কি বলছে, ওই তোমার লক্ষ্মীদির বাড়ির লোকেরা? কি আর বলবে, চারিদিকে খোঁজাখুঁজি চালাচ্ছে। কাকাবাবু তো মস্ত বড় চাকরি করেন, অনেক জায়গায় জানাশোনা। ওই যেদিন প্রথম বাড়িতে এলো না লক্ষ্মীদি, সেদিন অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছেন কাকাবাবু। কেউ জানে না কোথায় গেছে? না, কেউ জানে না দাতারবাবু। আমি আজ সকালবেলা লক্ষ্মীদির বাড়িতে গিয়েছিলাম। কাল সারা রাত আমি মোটেই ঘুমোতে পারিনি। তা কে বললে তোমায় খবরটা? সত্যি, ও ছোট বোন। মেয়েটা খুব ভালো, জানেন দাতারবাবু। লক্ষ্মীদির বাবা তো বার্মায় থাকে, খুব বুড়ো মানুষ, তার স্বাস্থ্যও খুব খারাপ। লক্ষ্মীদির এই কাণ্ড যদি তার কানে যায়, তিনি হার্ট ফেল করবেন। দাতারবাবু যেন কথাটা শুনে কি ভাবতে লাগলেন। দীপঙ্কর বললে, সতী মেয়েটা বাবাকে খুব ভালোবাসে জানেন, অথচ লক্ষ্মীদি বাবার কথা একদম শোনে না। দাতারবাবু বললেন, তা তুমি এখন বাড়ি যাবে তো? বাড়ি যেতে ইচ্ছে করছে না দাতারবাবু, লক্ষ্মীদি নেই তো, তাই কেমন ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা, কিছুই ভালো লাগে না। বাড়িতে থাকতেই ভালো লাগে না। অথচ আগে কলেজ থেকেই বাড়িতে ফিরে যেতাম, লক্ষ্মীদির কাছে যেতাম। জানেন দাতারবাবু, লক্ষ্মীদি আমায় কত বকেছে, কত মেরেছে, কত চুল ধরে টেনেছে, তবু খুব ভালো লাগতো আমার। তবু লক্ষ্মীদিকে আমি খুব ভালোবাসতুম। আর ওর ছোটো বোন সতী? দীপঙ্কর বললে, আগে সতীকে আমার মোটেই ভালো লাগতো না দাতারবাবু, কিন্তু দুটি বোনই ভালো। আমরা ওদের তুলনায় কত গরিব, ধরুন পরের বাড়িতেই বলতে গেলে মানুষ হয়েছি আমি, কিন্তু তবু সতী আমাদের বাড়িতে আসে, আমার মাকে মাসিমা বলে ডাকে, অথচ আমার সঙ্গে কথা না বললেই পারত। ওদের সঙ্গে কি আর আমার তুলনা হয় বলুন? মনে আছে দাতারবাবুর সঙ্গে সেদিন অনেক কথা হয়েছিল, যেন প্রথম একজন লোক পেয়েছে সব মনের কথা বলবার জন্য, সব প্রাণের কথা শোনাবার জন্য। দাতারবাবুর সঙ্গে রাস্তা দিয়ে চলতে চলতে দীপঙ্করের সেদিন মনে হয়েছিল, এমন সহানুভূতি নিয়ে কেউ বুঝি তার কথা আগে শোনেনি। দীপঙ্কর বললে, এক এক সময় কি ভয় হয় জানেন? ভয় হয় ওরা যদি হঠাৎ বাড়ি ছেড়ে উঠে যায়। উঠে যাবে কেন? দীপঙ্কর বললে,
না, চলে হয়তো যাবে না, কিন্তু চলেও তো যেতে পারে। লক্ষ্মীদির জন্যই তো ওই নোংরা জায়গাটায় বাড়ি ভাড়া করেছিল কি না? কেন? দীপঙ্কর বললে, তা বুঝি জানেন না? ওই রকম জায়গায় বাড়ি ভাড়া নিয়েছিল কারণ লক্ষ্মীদি তাহলে আর কারোর সঙ্গে মিশতে পারবে না, তাই। তা আমাকে যে সেই আগে আগে তোমার লক্ষ্মীদি চিঠি পাঠাতো তোমার হাত দিয়ে, সে কথা আজও কেউ জানতে পারেনি? দীপঙ্কর বললে, না, কেউ জানতে পারেনি। আমি কাউকেই বলিনি। লক্ষ্মীদি আমাকে বলতে বারণ করে দিয়েছিল যে। এই বলে দীপঙ্কর দাতার বাবুর দিকে চাইলে। তারপর বললে, আমি মাকেও বলিনি, অথচ মাকে আমি সব কথা বলি জানেন। কিরণকেও বলিনি। কিরণকেও তো আপনি দেখেছিলেন। কিরণ আমার অত বন্ধু, তবুও বলিনি। আর সতী, ওই লক্ষ্মীদির ছোট বোন, সে কত চেষ্টা করেছিল জানতে, কত আমার পেছনে লেগে থাকতো, আমাকে কত সন্দেহও করেছে, দিনরাত কেবল আমাকে জেরা করেছে, তবুও বলিনি। কেন বলিনি জানেন? লক্ষ্মীদি আমাকে সাবধান করে দিয়েছিল বলে। তারপর একটু থেমে বললে, ওরা যদি আমাদের বাড়ি থেকে চলে যায় খুব খারাপ লাগবে, কিন্তু চিরকাল তো কেউ থাকে না। দাতারবাবু যেন সান্ত্বনা দিতে লাগলেন, বললেন, একদিন নিজের মা বাপ তারাই চলে যায়, তাই এরা তো পর। দীপঙ্কর বললে, পর বটে, কিন্তু এতদিন মিশে মিশে প্রায় নিজের লোকের মতো হয়ে গিয়েছিল ওরা। দাতারবাবু, ধরুন ওদের বাড়ি যখন তখন গিয়েছি, যখন তখন একেবারে লক্ষ্মীদের ঘরের মধ্যে চলে গিয়েছি, ওদের বিছানায় শুয়েছি, কাকাবাবুর ঘরে গিয়েছি, কেউ আমাকে কিছুই বলেনি। সত্যি, সেই প্রথম লুকিয়ে লুকিয়ে নাচ দেখবার সময় থেকে সতীর আসার পর থেকে এতদিন পর্যন্ত আর কোনো দূরত্ব ছিল না ওদের সঙ্গে। যখন কোথাও যাবার জায়গা ছিল না, তখন দীপঙ্কর সোজা এসেছে লক্ষ্মীদিদের বাড়িতে। কতদিন ওদের বাড়িতেই খেয়েছে, আর শুধু ঘুমাবার সময়টায় বাড়ি চলে গেছে। খুব ঝমঝম করে বৃষ্টি পড়েছে, কাকিমা খিচুড়ি রান্না করেছেন। সেদিন দীপঙ্করও একসঙ্গে বসে খেয়েছে। শুধু জানালা দিয়ে চিৎকার করে বলেছে, মা, আমি আজ এখানেই খেয়ে নিচ্ছি, বাড়িতে খাবো না। মার সঙ্গে সতীও গেছে কালী মন্দিরে পুজো দিতে, সঙ্গে দীপঙ্করও গেছে। কালী মন্দিরে সব পাণ্ডা, সব ঠাকুরদের দীপঙ্কর চিনত। সতী পাণ্ডাদের কাছ থেকে ডালা কিনেছে, গাঁদা ফুলের মালা কিনেছে, কিনে মন্দিরে পুজো দিয়েছে, গলায় আঁচল দিয়ে। পাথরে মাথা ঠেকিয়ে প্রণাম করেছে। মা বলতো, ভালো ঘর হোক মা, ভালো বর হোক তোমার। কি ভক্তি ছিল সতীর তখন! প্রসাদটা নিয়ে কত ভক্তি করে মাথায় উঁচু করে তারপর মুখে পুড়ে ফেলত। মুখে পুড়ে দিয়ে হাতে পাতাটা মাথায় ঠেকাত। দীপঙ্কর অবাক হয়ে যেত দেখে। সেই সতী, সেই কলেজে পড়া মেয়ের ভক্তি দেখে দীপঙ্করেরও কতদিন হাসি পেয়েছে। সতী বলতো, মাসিমা, দীপু অত হাসছে কেন বলুন তো? মা দীপঙ্করকে বকত, কেন হাসিস তুই অত দীপু? দীপঙ্কর বলতো, হাসবো না, কলেজে পড়া মেয়ের অত ভক্তি ভালো? মা বলতো, তা হলেই বা কলেজে পড়া, মেয়ে মানুষ মেয়ে মানুষই, ঘর সংসার তো করতে হবে। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ মা, তখন স্বামীর ঘর তোমাকে করতেই হবে মা। সতী বলতো, আমার বাবাও তাই বলেন মাসিমা, বাবাও পুজো জপ তপ করেন, তারপর অফিসে যান। মা আশীর্বাদ করতো সতীকে, বলতো, শিবের মতো স্বামী পাবে মা তুমি, দেখো তোমাকে এইবার পূর্ণিপুকুর করা শিখিয়ে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে সতী স্নান করে নিত। লক্ষ্মীদি তখনও ঘুমোচ্ছে। দীপঙ্কর গিয়ে দেখতে লক্ষ্মীদির বিছানার পাশে চায়ের কাপ জুড়িয়ে বরফ হয়ে গেছে, আর লক্ষ্মীদি তখন মশারির মধ্যে অজ্ঞান। দীপঙ্কর গিয়ে ডাকত, লক্ষ্মীদি, ও লক্ষ্মীদি। লক্ষ্মীদি আড়মোড়া ভেঙে উঠত, তারপর বলতো, কী রে, এত সকালে কি করতে? তুমি এখনো ঘুমোচ্ছ? এদিকে যে 7টা বেজে গেছে।
দেখো তো তোমার চাটা বরফ হয়ে গেল। রঘুকে দীপু ডাকত আরেক কাপ চা দিয়ে যাবার জন্য। শুয়ে শুয়েই লক্ষ্মীদি চা খেত। শুয়ে শুয়ে এক কাপ চা খাবার পর তখন যেন চোখের পাতা খোলবার ক্ষমতা হতো, আর তখন আস্তে আস্তে উঠত বিছানায়। দীপঙ্কর বলতো, তুমি এত দেরি পর্যন্ত কি করে ঘুমোতে পারো লক্ষ্মীদি? তোমার ঘুম ভেঙে যায় না? লক্ষ্মীদি জিজ্ঞেস করত, সতী কোথায় রে? দীপঙ্কর বলতো, সতী তো মার সঙ্গে গঙ্গায় গেছে, মন্দিরে পুজো দিয়ে তবে ফিরবে। দীপঙ্কর জিজ্ঞেস করত, তুমি ঠাকুর দেবতা মানো না লক্ষ্মীদি? লক্ষ্মীদি বলতো, দূর, ওসব মিথ্যে ভরম, ও করেও যা হয়, না করেও তাই হয়। তা ঠাকুর দেবতাকে নমস্কার তো আমি রোজ করি লক্ষ্মীদি। ঘুম থেকে উঠে রোজ মন্দিরে গিয়ে ফুল দিয়ে আসি, প্রণামও করে আসি। তা করে তোর কি হয়? তা জানি না, কিন্তু করতে বেশ ভালো লাগে। সে সতীটা ওইসব করে, বলে ওইসব করলে নাকি পুণ্যি হয়। পুণ্য হয় না ছাই পাঁশ হয়। খানিক পরে সতী এলো। লক্ষ্মীদি বললে, আজকেও আবার বুঝি তুই গঙ্গায় নাইতে গিয়েছিলি সতী? সতী বললে, হ্যাঁ। ওসব ময়লা জলে নেমে লাভ কি হলো? সতী বললে, লাভ আবার কি হবে, আমার ইচ্ছে হলো তাই গেলাম। তা বাড়িতে জল ছিল না? বাড়িতে জল তো রোজই থাকে, একদিন না হয় গঙ্গাতেই নাইলাম। গঙ্গায় কি কেউ চান করে না? লক্ষ্মীদি বলতো, করবে না কেন, তোর মতন যারা তারাই করে। সতীও রেগে গেল, বললে, বেশ করি করি, তোমাকে তো গঙ্গায় নাইতে বলছি না। আমি যদি মনে তৃপ্তি পাই তাহলে তোমার ক্ষতি কি? তোকে এসব কে শিখিয়েছে বলতো? সতী বলতো, কে আবার শেখাবে, এ কি আর শেখাতে হয় নাকি? ও মেয়েদের একটু ভক্তি টক্তি থাকা ভালো। ছাই ভালো, তোর দেখছি কিচ্ছু হবে না। সতী বলতো, তা হবে না তো হবে না, তোমার তো হবে। তুমি নিজের দিকটা সামলাও, আমি কি করি না করি সে তোমায় দেখতে হবে না। তোর তো ভারী বার হয়েছে সতী, সকালবেলাতে ঝগড়া করতে এলি? সতীও রেগে উঠল, বললে, বারে, আমি ঝগড়া করলাম নাকি তুমি করলে? আবার আমার মুখের ওপর কথা বলছিস? সতীও ঝাঁঝিয়ে উঠত, বলতো, বেশ করব, বেশ করব বলবো, তুমি যখন তখন আমার সঙ্গে অমন করো কেন বলো তো? লক্ষ্মীদি বলতো, আমি তোর সঙ্গে করি নাকি তুই আমার সঙ্গে করিস? এইবার সতী হঠাৎ দীপঙ্করের হাতটা ধরলে, বললে, এই তো দীপু এখানে রয়েছে, এ কি জিজ্ঞেস করো না কে আগে ঝগড়া করেছে? বলো তো দীপু, তুমি বলো, তুমি তো গোড়ার থেকেই দেখেছ, আমার দোষ? দীপঙ্কর মহা মুশকিলে পড়ল, কার পক্ষে সে যায় ঠিকই করতে পারলে না, কিন্তু লক্ষ্মীদি তাকে বাঁচিয়ে দিলে। লক্ষ্মীদি বললে, ওকে সাক্ষী মারবো কেন রে, কে ও, আর ও কি সব জানে? সতী বললে, ও সব জানে, তোমাকে আর ওর জানতে বাকি নেই। লক্ষ্মীদি বললে, না, ও কিছুই জানে না, কিছুই জানে না। ও জানে, সব জানে, তুমি কীরকম মেয়ে তা ও জানে, ওর সেই বুদ্ধি আছে। তুমি কাকে সেইখানে চিঠি দিতে, আর কার সঙ্গে লুকিয়ে মিশতে, আর কার সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে? সতী! হঠাৎ যেন লক্ষ্মীদি ফেটে পড়ল একেবারে, মনে হলো যেন এক্ষুনি লাফিয়ে উঠবে। লক্ষ্মীদি বললে, যত বড় মুখ নয় তত বড় তোর কথা, তুই আমার মুখের ওপর কথা বলিস, এত বড় আস্পর্ধা তোর? সতীও কম যায় না, বললে, সত্যি কথা বলবো তাতে আবার ভয় কি? ভয় কি শুনি? তুমি দোষ করতে পারো, আর আমার বললে দোষ? জানো না তোমার জন্য বাবার কত কষ্ট? জানো না তুমি বাবার মনে তুমি কত কষ্ট দিয়েছ? জানো না সেদিন আমি না থাকলে বাবার কি হতো? হঠাৎ দীপঙ্করের মনে হলো তার যেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়, ওসব কথা শোনাও যেন অন্যায় তার পক্ষে।
দীপঙ্কর আস্তে আস্তে ঘর থেকে সকলের অলক্ষ্যেই চলে আসছিল। হঠাৎই সত্যি ডাকলে, এই দীপু, চলে যাচ্ছ কেন? থাকো এখানে। কি ভয় তোমার? দীপঙ্কর থমকে দাঁড়ালো। একবার চেয়ে দেখলে লক্ষ্মীদির দিকে। লক্ষ্মীদি বললে, কথাগুলো ওর সামনে না বললে বুঝি তোমার মনে শান্তি হচ্ছে না? সতী বললে, তুমি যে আমার নামে বড় দোষ দিচ্ছিলে, এখনো বুঝো যে আমার দোষ নাকি কার দোষ? লক্ষ্মীদি বললে, কিন্তু ও বুঝতে পারলে তোর কি সুখ হবে? ওকে পরের নিন্দে শুনিয়ে কী লাভ তোর? তাতে তোর ইজ্জত বাড়বে। দিদি, ইজ্জতের বড়াই আর তুমি করো না। আমাদের বংশের ইজ্জত তুমি যে ডুবিয়ে দিয়েছ তা জানো? লক্ষ্মীদি বললে, তুই আর আমাকে ইজ্জত শেখাতে আসিস নে, বুঝলি? দীপুর সঙ্গে তোর এত ভাব কেন বলবো? দীপুদের বাড়িতে তুই কেন এত যাস তা কি জানি না মনে করেছিস? দীপুর সঙ্গে তোর এত মাখামাখি কেন বলতো? সতীর মুখখানা হঠাৎ যেন সিঁদুর মাখিয়ে দিলে কে। সতীর মুখের দিকে যে দীপঙ্করের মনে হলো হঠাৎ যেন সে বড় হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। হঠাৎই দীপঙ্করের হাতখানা তার হাত থেকে খসে পড়ল। দীপঙ্করের সমস্ত শরীরটা কেমন যেন শিরশির করে কেঁপে উঠল। লক্ষ্মীদি তখনও ছাড়বে না, বললে, পরের দোষ দেখবার আগে নিজের দোষটা দেখবার চেষ্টা করিস, বুঝলি সতী? তুই যেমন বাবাকে চিঠি লিখে লিখে আমার বিরুদ্ধে লাগিয়েছিস, আমিও যদি তোর কথা লিখি, আমিও যদি লিখে দিই কাদের বাড়িতে তুই যাস, কার সঙ্গে তোর এত ভাব, তখন কি হবে? সতী যেন ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। বলে, দিদি, তুমি এই কথা বলতে পারলে কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আমার কি চোখ নেই? দীপুর সঙ্গে তোর অত খাতির কিসের? সতী চমকে উঠল, বললে, দীপুর সঙ্গে আমার খাতির? কি বলছো তুমি? সত্যি কথাই বলছি, সবাই দেখতে পায়, সকলেরই চোখ আছে। তুই ওদের বাড়িতে যাস না? ওদের ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস না? দীপুর মুখের কাছে মুখ নিয়ে গল্প করিস না? দীপঙ্করের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। সে আর দাঁড়াতে পারলে না, সোজা বাইরে চলে এলো, একেবারে নিচে। নিচে কাকিমা দাঁড়িয়েছিলেন, হাসতে লাগলেন দীপঙ্করকে দেখে। বললেন, আবার বুঝি ওরা ঝগড়া করছে? আর তারপর সেই দিনই অনেক রাত্রে সতী তাকে খবরটা দিয়েছিল। সকালবেলা যথারীতি কলেজে গিয়েছে দুই বোন, দীপঙ্করও কলেজে গিয়েছে। যেমন করে আর সব দিনগুলো কাটে তেমনি করেই সে দিনটাও কেটেছে। সমস্ত দিনটাই অন্য দিনের মতো সকাল হয়েছে আর সন্ধে হয়েছে। সন্ধ্যের পর দীপঙ্কর বাড়ি এসেছে, তারপর কিরণের বাড়ি গেছে, কিরণের সঙ্গে গল্প করেছে। গল্প করতে করতে রাত হয়েছে। তারপর খেয়ে উঠে যেই আমড়া গাছের তলায় আঁচাতে গেছে, হঠাৎই সেই খবরটা দিলে সতী। আর খবরটা পাবার পর থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল দীপঙ্কর। যেন বাড়ি যেতেই আর ইচ্ছে হচ্ছিল না, যেন সমস্ত বিস্বাদ হয়ে গেছে। এত দিনের জীবন, এত দিনের ভালো মন্দ, এত দিনের আকাশ, এত দিনের বাতাস, এত দিনের পৃথিবী, সমস্তই যেন বড় বিস্বাদ ঠেকছে। মনে হচ্ছে যেন কেউ নেই, কিছুই নেই। সকালবেলা বাজার করতে গিয়ে পচা আলু নিয়ে এসেছিল দীপঙ্কর। মা তরকারি করতে গিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর বললে, তুই এখনো বাজার করতে শিখলি না? এই পচা আলুগুলো কে খাবে বলতো? ভোরবেলা মন্দিরে ফুল দিতে গিয়েও অন্যমনস্ক হয়ে গিয়েছিল। ষষ্ঠীর মন্দিরে বুড়ো পাণ্ডা জিজ্ঞেস করলে, ফুল দিলে প্রসাদ নিলে না? রাত্রিরে খেতে বসেও অর্ধেক ভাত ফেলে রেখে উঠে যাচ্ছিল। মা ডাকলে, বললে, ও কি রে, ভাত খেলি না? কিরণের অসুখ, আরেকবার কিরণের কাছে গেলেও হতো। পরের দিনটা কেমন যেন ভেসে ভেসে বেড়াতে লাগলো মনটা। সমস্ত কালীঘাট, সমস্ত শানগড়, সমস্ত ভবানীপুরটাই হেঁটে হেঁটে বেড়াতে লাগলো দীপঙ্কর। সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো। কিরণের সঙ্গে ছোটবেলায় কতদিন কত মিটিং শুনতে এসেছে হরিশ পার্কে, কতদিন পুলিশের লাঠির ভয়ে পালিয়ে গেছে,
কতদিন কিরণের সঙ্গে পৈতে বেচতে গিয়েছে এদিক ওদিক, আবার কতদিন রাস্তায় রাস্তায় দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরির জন্য চাঁদা আদায় করতে বেরিয়েছে। দুদিন ধরে ঘুরে ঘুরে পায়ে ব্যথা ধরে গেল। যেখানে বালিগঞ্জে নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে, ওইদিকে গিয়েও কুলি মজুরদের কাজ দেখতে লাগলো। কুলিরা চিনতে পেরেছে দীপঙ্করকে। দীপঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতে লাগলো তাদের সঙ্গে। তারা কোথায় থাকে, কত করে পয়সা পায় রোজ। আর তারপর যখন সবাই বাড়ি চলে গেল, দীপঙ্করও আবার বাড়ির দিকে ফিরে এলো। সেই ঈশ্বর গাঙ্গুলি লেন, সেই নেপাল ভট্টাচার্য লেন, সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল, আর তারপর সেই 19-1 বি বাড়িটা। বাড়িতে ঢুকেই মনে হতো যদি লক্ষ্মীদি ফিরে এসে থাকে, যদি হঠাৎ লক্ষ্মীদি আবার ফিরে এসে থাকে। মা বললে, হ্যাঁ রে, ওদের বড় মেয়েটা কোথায় গেল হঠাৎ? তুই তো বলিসনি কিছু আমাকে। বিন্তিদি বললে, কোন মেয়েটা দিদি? মা বললে, তুমি এসব কথায় থেকো না মা। বিন্তিদি বললে, ওরা তো লেখাপড়া জানা মেয়ে দিদি। দীপঙ্করের মনে হলো যেন সমস্ত দোষটাই তার। লক্ষ্মীদির নিন্দে তার নিজের নিন্দে, লক্ষ্মীদির লজ্জা যেন তার নিজেরই লজ্জা, লক্ষ্মীদির কলঙ্ক যেন তার নিজের কলঙ্ক। দীপঙ্করের মনে হলো সবাই যেন তাকেই দোষ দিচ্ছে, তারই যেন সব দোষ, তারই যেন সব দায়িত্ব। মার মুখের দিকেও চাইতেও যেন তার লজ্জা হলো। মা তো জানেই না যে দীপঙ্করই রোজ ভোরবেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে একজনকে চিঠি দিয়ে আসত। মা তো জানেই না দীপঙ্করই এর জন্য দায়ী। আর সতী, সতী প্রথম প্রথম সন্দেহ করত, কিন্তু তার সন্দেহ কি একেবারে মিথ্যে? কেন সে চিঠি দিয়ে আসতো দাতারবাবুকে? কেন কাউকে বলে দেয়নি? যদি সময় মতো বলে দিত তাহলে হয়তো লক্ষ্মীদি এমন করে পালাতে পারত না। সমস্ত বাড়িটাই যেন খাঁ খাঁ করছে লক্ষ্মীদির অভাবে। লক্ষ্মীদি নেই, কিন্তু লক্ষ্মীদির অভাব যেন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেদিন দীপঙ্কর পড়ছিল, হঠাৎ মনে হলো পাশের ঘরে সতীর গলা শোনা গেল। মা বলছে, তোমার মা থাকলে এমন হতে পারতো না মা। সতী বললে, তা মাকে তো আমিও ছোটবেলা থেকে দেখিনি মাসিমা। কিন্তু কোথায় গেল? একটাও খোঁজ পাওয়া গেল না। তাই বা কী করে হয় মা? তোমার কাকাবাবু একবার পুলিশে খবর দিলেন না কেন মা? উড়ে তো আর যেতে পারে না, অত বড় একটা জলজ্যান্ত মেয়ে। সতী বললে, কাকাবাবু তো সেই দিন থেকেই খুঁজছে। মা বললে, তোমার বাবারই অন্যায় মা, অত বড় মেয়েকে কেউ ঘরে পুষে রাখে? এই দেখো না মা, বিন্তি আমার কে? কেউই না, কিন্তু ওই রোজ ওই মেয়ের জন্য ভেবে ভেবে আমার রাত্রিরে ঘুম হয় না। তারপর আবার মার গলা শোনা গেল, ছেলে মেয়ে বড় হলে বাপ মায়ের যে কী ভাবনা সে আমি বুঝি। দীপঙ্কর পড়তে পড়তে পড়া ছেড়ে কান খাড়া করে রইলে। ওই যে দীপু আমার বড় হচ্ছে, আর আমার মাথায় বাজ ভেঙে পড়ছে। যতদিন ছোট ছিল ততদিন তেমন কিছু ভাবনা ছিল না, এখন ওর দিকে দেখলে আমার বুকটা ধড়াস করে ওঠে। সতী হাসতে লাগলো, বললে, আপনার বড় বেশি বাড়াবাড়ি মাসিমা। না মা, তুমি বুঝবে না মা, যখন তুমি মা হবে তখন বুঝবে। ছেলে মেয়ে নয় তো যেন সব শত্রু। সতী বললে, দীপু আপনার খুব ভালো ছেলে মাসিমা। ভালো তো তোমরা বলছো মা, কিন্তু খারাপ হতেই বা কতক্ষণ? কালীঘাট জায়গাটা তো ভালো নয়। ছেলে মেয়ে মানুষ করা যে কি কষ্ট তা আমিই জানি। অনেকক্ষণ আর কোনো কথাই শোনা গেল না। দীপঙ্কর এইবার আস্তে আস্তে উঠলে, উঠে পাশের ঘরে গেলে। পেছন ফিরে বসেছিল মা আর সতী। মাই প্রথম দেখতে পেয়েছে, বলে, তুই আবার পড়তে পড়তে উঠে এলি কেন দীপু? পড়া হয়ে গেছে? সতীও পেছন ফিরেছে। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, লক্ষ্মীদি বাড়ি ফেরেননি? মা বললে, তোমার ওসব খবরের দরকার কি শুনি?
তুমি নিজের চরকায় গিয়ে তেল দাও। নিজের চরকায় তেল দেয় কি তার ঠিক নেই, উনি এসেছেন পরের খবর নিতে। দেখলে তো মা, শুনলে তো? ওর ভাবনা কে ভাবছে তার বলে ঠিক নেই। যাও এখন পড়গে যাও, ভাত হলে খেতে ডাকবো। দীপঙ্কর আবার নিজের ঘরে এসে বসল, কিন্তু পড়তে গিয়েও কান পড়ে রইল পাশের ঘরে। সতী বললে, আমি এখন যাই মাসিমা। আর একটু বসো না মা, তুমি এলে তবু দুটো গল্প করতে পাই। সতী বললে, আসতে তো ভালো লাগে মাসিমা, কিন্তু কদিন থেকে কিছুই ভালো লাগছে না। কাকাবাবুরও খাওয়া দাওয়ার ঠিক নেই। কাকাবাবুও কাজকর্ম ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আমারও কলেজে যাওয়া হচ্ছে না। সে আর কি করে হবে মা। সতী বললে, দিদির সঙ্গে দিন রাত ঝগড়া করতুম, কিন্তু তবু তাও ভালো লাগতো মাসিমা। এখন যে কি হয়েছে বাড়িতে একদম ভালো লাগে না। তা বাবাকে খবর দেওয়া হয়েছে তো মা? সতী বললে, কাকাবাবু তো রোজই বলছেন একটা খবর দিতে। আমি বলেছি একটু সবুর করতে, হয়তোবা এসে পড়বে 2-1 দিনের মধ্যেই। মিছিমিছি 2-1 দিনের জন্য বাবার মনে কষ্ট দেয়া কেন? মা বললে, এইবার এলে বাবাকে বলো দিদির বিয়ে দিয়ে দিতে। আর তোমারও একটা বিয়ে হয়ে যাওয়াটা ভালো মা। মেয়ে মানুষ বেশি দিন আইবুড়ো থাকা ভালো নয়। এই দেখো না, বিন্তির জন্য আমি কত খোঁজ খবর নিচ্ছি, আর যখন তোমাদের দেবার থোবার ক্ষমতা আছে তখন। সতী বললে, বাবার যে সময় নেই মাসিমা, নিজের পুজো আছে, ব্যবসা আছে, কখন কি করবেন? মা বললে, ও মা, তা কাজকর্ম ব্যবসা আছে বলে মেয়েদের বিয়ে আটকে থাকবে? এটাও তো একটা কাজ মা। সতী চলে যাবার অনেকক্ষণ পরেও দীপঙ্কর কিছু পড়তে পারলে না, কিছুই মাথায় ঢুকলে না। কিছুতেই যেন পড়ায় মন বসছে না তার। কেউ জানে না, কেউ কল্পনাও করতে পারছে না দীপঙ্করের কথাটা। আর কি করেই বা কল্পনা করবে? কেউ তো জানেই না। লক্ষ্মীদের সঙ্গে তার সম্পর্কটা যে কারোরই জানবার কথা নয়, কেউ তো স্বপ্নেও ভাবতে পারবে না। অথচ লক্ষ্মীদি যে কেন একবার জানিয়ে গেল না দীপঙ্করকে? জানিয়ে গেলেও তো পারত, জানিয়ে গেলেও তো দীপঙ্কর কাউকেই বলতো না। লক্ষ্মীদি বারণ করলে দীপঙ্কর কাউকেই কিছু বলতো না। দীপঙ্করকেই বা জানালো না কেন লক্ষ্মীদি? দীপঙ্করের কাছ থেকে লুকোতে গেল কেন কথাটা? আগের দিনও লক্ষ্মীদির সঙ্গে দেখা হয়েছে দীপঙ্করের। আগের দিনও লক্ষ্মীদি হেসে কথা বলেছে, সতীর সঙ্গে ঝগড়াও করেছে। কোনো তফাৎ বুঝতে পারেনি। আগের দিনও যেমন দেরি করে ঘুম থেকে ওঠে, দেরি করে চা খায়, তেমনি দেরি করে চা খেয়েছে। আর ততক্ষণে সতীর স্নান হয়ে গেছে। যেমন করে রোজ সেজেগুজে কলেজে যায় তেমনি সেজেছে। আর তারপর বাস এসে গলির সামনে দাঁড়াতেই লক্ষ্মীদি বাসে গিয়ে উঠেছে। কলেজ যাবার আগে কাকিমা রোজই ভাতের সামনে এসে বসে। সতী খায়, লক্ষ্মীদি খায়। কাকিমা বলে, হ্যাঁ রে, আর দুটো ভাত দিতে বলবো? ও মা, উঠলি কেন? খা। লক্ষ্মীদি বলেছে, আর খেতে পারবো না কাকিমা, পেট ভরে গেছে। কাকিমা বলেছে, শেষকালে তোমার বাবা দেখলে বলবে আমি কিছুই খেতে দিইনি বুঝি। লক্ষ্মীদি বলেছে, না কাকিমা, আমি বরং এসে খাবো, দেরি হয়ে গেছে এখন। তা কার জন্য এত দেরি হলো শুনি? আমার তো ভাত তৈরি হয়ে গেছে কখন, কখন থেকে ডাকছি খেতে আয় খেতে আয়। কিন্তু তখন আর অত কথার উত্তর দেবার সময় নেই লক্ষ্মীদের। সকালবেলা ঘুম ভাঙতেই দেরি হয়ে যায়, তারপর স্নান করে সাজগোজ করতে করতেই বেলা হয়ে আসে। আর তারপর লক্ষ্মীদের বই গোছানোর পালা। এই বইটা পায় তো ওই বইটা পায় না, এই খাতাটা নিতে গিয়ে ওই খাতাটা ভুলে যায়। আর সতী, সতীর তখন সব শেষ হয়ে গেছে। সে পুজো সেরেছে, চা খাওয়া সেরেছে, একসময় তার বাসও আসে, কিন্তু লক্ষ্মীদের বাস এসে অনেকক্ষণ দাঁড়ায়, অনেকবার হর্ন বাজায়, গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হয়ে যায়। সেই দিন সতীর বাস আগে এসেছে। সতী খেয়ে দিয়ে সেজেগুজে তৈরি ছিল। বাস আসতেই সতী বেরিয়ে গেছে, আর যাবার সময় রোজকার মতো বলে গেছে, আমি যাচ্ছি কাকিমা। আর কাকিমাও রোজকার মতো বলেছে,
এসো মা। আর তারপর লক্ষ্মীদির পালা। লক্ষ্মীদিও সময় মতো বলেছে, আমি যাচ্ছি কাকিমা। কাকিমা বলেছে, এসো মা। আর তারপর দরজার কাছে এসে কাকিমা জিজ্ঞেস করেছে, আজ কখন আসবি তুই? কটার সময়ে? দেরি হবে? না কাকিমা, আজ সকাল সকাল আসব, 4টের মধ্যেই আসব। বরাবরই কলেজ যাবার আগে আর পরে কাকিমার সঙ্গে লক্ষ্মীদির দেখা হয়, কথাও হয়। লক্ষ্মীদি আর সতীর জন্য খাবার তৈরি করা থাকে, যে আগে আসে সে খেয়ে নেয়। তারপর গল্প করো, ছাদে বেড়াও, ঝগড়া করো, যা খুশি করো, কেউ কিছুই বলতে যাবে না। আর এমনি করেই এতদিন চলছিল। এমনি করেই এই বাড়ির রোজকার কাজকর্ম সমাধা হচ্ছিল। কাকাবাবু বাড়ির কর্তা। তিনি যে কখন অফিসে কাজ করতে বাইরে বেরিয়ে যান আর কখন আসেন তার কোনোই ঠিক ঠিকানা থাকে না। কিন্তু লক্ষ্মী সতীর একটা বাঁধা সময় আছে, বাঁধা সময়ে তারা যায়, আবার একটা বাঁধা সময়ে ফিরে আসে। আর তাদের খাওয়ানো, তাদের খাবার জোগানো নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকতে হয় কাকিমাকে। সারা কালীঘাটে যখন সবাই অন্য সব ব্যাপার নিয়ে মত্ত, তখন এই বাড়িতে কাকিমা সংসারের খুঁটিনাটি নিয়ে মাথা ঘামাচ্ছে। 3টে বাজতে না বাজতেই কাকিমা উনুনে আগুন দেবার জন্য ব্যবস্থা করেছে, ঠাকুরকে তাগাদা দিয়েছে, রঘুকে তাগাদা দিয়েছে। কলে জল এসে গেছে, এক্ষুনি মেয়েরা এসে পড়বে, এক্ষুনি খাই খাই করবে। বেশিরভাগ দিনই লক্ষ্মীদিই আগে আসে, এসেই ডাকে, কাকিমা। লক্ষ্মীদি সোজা চলে যায় ঘরে, বইগুলো টেবিলে ছুঁড়ে ফেলে দেয়, তারপর বিছানায় শুয়ে পড়ে চিত হয়ে। আর তার একটু পরে সতী আসে। দুজনের খাবার আসে, দুজনেই খায়, দুজনেই গল্প করে। কাকিমা শোনে। গল্প করতে করতে ওইদিকে রান্নাঘরে ডাক পড়ে কাকিমার। ঠাকুরের কাছে না গিয়ে দাঁড়ালে চলে না। লক্ষ্মীদি ঝাল খায়, সতী আবার ঝাল খায় না। লক্ষ্মীদি লুচি খাবে, সতী রুটি খাবে। লক্ষ্মীদির সব গরম খাবার চাই, সতীর ঠান্ডা হলে কোনো আপত্তি নেই। আর তারপর দুজনে পড়তে বসবে। তখন হয়তো এক একদিন সতী পাশের বাড়িতে বেড়াতে যাবে। সতী বেশিক্ষণ একলা এক জায়গায় থাকতে পারে না, কথা না বলতে পারলে তার যেন দম আটকে আসে। বলে, কাকিমা, আমি একটু ওদের বাড়ি থেকে আসছি। আবার এখন যাবি? খাবার হয়ে গেছে যে। সতী বলে, আমি যাব আর আসবো কাকিমা, একটু গল্প করে আসি। তাই এমনি করেই চলছিল ওই বাড়ি, এমনি করেই দৈনন্দিন সংসারের চাকা ঘুরছিল 19-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেনের ভাড়াটেদের বাড়িতে। কোথায় কোন সুদূর বর্মা থেকে এক কোণ থেকে মাঝে মাঝে মানি অর্ডার আসতো কাকাবাবুর নামে। ভুবনেশ্বর মিত্র টাকা পাঠাতেন 2 মেয়ের জন্য, 2 মেয়ের পড়ার খরচ, আর 2 মেয়ের জামা কাপড়ের খরচ। আর শুধু তাই নয়, আরও অনেক রকমের খরচ আছে। কলকাতার একটা অন্ধগলির অন্ধকারের মধ্যে পুরে রেখে দিয়ে হয়তো তিনি ভেবেছিলেন কলঙ্কের ছোঁয়াচ থেকে তিনি বেঁচে যাবেন। ভেবেছিলেন মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের পর কলকাতায় হয়তো নিরাপদ হবে। আরও ভেবেছিলেন ব্যবসা বাণিজ্য থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে একদিন 2টি মেয়ের বিয়ে দিয়ে দেবেন। ততদিনে হয়তো ব্যবসার ক্ষতি হবে, হয়তো বা খানিক লোকসানও হবে। কিন্তু লোকসান হলে বা উপায় কী? কাদের জন্য পয়সা? কাদের জন্য এই ব্যবসা? কাদের ভবিষ্যতের জন্য সঞ্চয়? ভুবনেশ্বর মিত্রের কোনো ছেলে নেই, সুতরাং একদিন 2 জামাই মালিক হবে তার ব্যবসার, মালিক হবে তার সমস্ত সঞ্চয়ের। আর তেমন জামাই দেখে শুনে ভেবেচিন্তে করতে হবে। দেখাশোনা করা কি অত সহজ? দেখাশোনা করার সময় পাওয়াও কি অত সহজ? সেই জন্যই তো এতদিন লক্ষ্মী সতীর বিয়েটা আটকে আছে, আর তার জন্যই তো তারা পড়ছে, লেখাপড়া করছে, পরীক্ষায় পাশও করেছে, আর নিরাপদে কলকাতায় আছে। বিশ্বাসযোগ্য অভিভাবকের কাছে রেখে তিনি একটু তাই নিশ্চিন্ত বোধ করেছিলেন। কিন্তু কে জানতো এমন হবে? কে জানতো সেইখানে সেই 19-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেনেও এই দীপঙ্কর আছে। সেইখানে সেই গিয়ে লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে আসবে একজনকে,
আর লক্ষ্মীদিও একদিন হঠাৎ বলা নেই কওয়া নেই নিরুদ্দেশ হয়ে যাবে। ক্রমে সতী ফিরে এলো কলেজ থেকে। অন্যদিনকার মতো নিজের ঘরে গিয়ে জামা কাপড় বদলেছে। অন্যদিনকার মতো কাকিমাও এসেছে কাছে। সতী জিজ্ঞেস করেছে, লক্ষ্মীদি এখনো আসেনি? কাকিমা বলেছে, না, এইবার হয়তো আসবে, তুই খেয়ে নে। খেয়ে নিয়ে সতী খানিক্ষণের জন্য মাসিমার সঙ্গে গল্প করতে পাশের বাড়িতে গেছে। ফিরে আসার পরেও লক্ষ্মীদি এলো না। তারপর আরও দেরি হলো, আরও অন্ধকার হলো। গলির মোড়ে আরও গাড়ির শব্দ হলো, আরও হর্ন বাজল, কিন্তু লক্ষ্মীদি এলো না। তারপর কাকাবাবুও ফিরে এলেন এক সময় অফিস থেকে। কাকাবাবুও শুনল, এমন দেরি তো করে না লক্ষ্মী, কোথায় গেল? কোথায় গেল তাহলে? আর এইসব কথা দীপঙ্কর পরে শুনেছে। সবই শুনেছে সতীর কাছে। ওদের বাড়িতে যখন খোঁজাখুঁজি চলছে তখন দীপঙ্কর কিরণদের বাড়িতে, আর তখন কাকাবাবু বেরিয়ে গেছে খুঁজতে। লক্ষ্মীদের কলেজে গেছে, থানায় গেছে, কত জায়গায় গিয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর দীপঙ্কর যখন আমড়াতলায় হাত ধুচ্ছিল তখন সে প্রথম জানতে পারলে। আর তারপর থেকেই তো দীপঙ্কর যেন কেমন হয়ে গেছে। ওরা হয়তো খাচ্ছে, ওরা হয়তো ঘুমোচ্ছে, কিন্তু দীপঙ্করের খাওয়াও নেই আর ঘুমও নেই। কলেজে গিয়ে রাস্তায় ঘুরে যেন আর ক্লান্তি আসে না, অথচ শান্তিও নেই তার। মনে আছে সেদিন অনেকক্ষণ দাতারবাবুর সঙ্গে কথা বলে যেন হালকা হয়েছিল মনটা। দাতারবাবু বলেছিল, এমন করে ঘুরে ঘুরে আর কি করবে, এইবার বাড়ি যাও। দীপঙ্কর বলেছিল, বাড়িতে যেতে ভালো লাগে না, কি বলি লক্ষ্মীদের কথা মনে পড়ে। ভেবে আর কি করবে? না ভেবেই বা কি করব বলুন? দাতারবাবু বলেছিলেন, তা হোক, ভুলতে চেষ্টা করো। তারপর কথাটা বলে দাতারবাবু চলে যাচ্ছিল। হঠাৎই দীপঙ্করের মনে পড়ে গেল। আর ততক্ষণে দাতারবাবু অনেক দূরে চলে গিয়েছে। দীপঙ্কর চিৎকার করে ডাকলে, দাতারবাবু, দাতারবাবু। যেতে যেতে দাতারবাবু পেছন ফিরে তাকালো। দীপঙ্কর কাছে গিয়ে বললে, আসল কথাটাই আপনাকে বলতে ভুলে গিয়েছি। কি কথা? দীপঙ্কর বললে, সেই যে একটা 5 টাকার নোট দিয়েছিলেন আপনি, আমাদের লাইব্রেরির চাঁদা, মনে আছে আপনার? সেটা অচল। অচল? কই দেখি। আমার কাছে তো নেই, বাড়িতে আছে। দাতারবাবু বললে, আচ্ছা ঠিক আছে, তুমি সেটা আমাকে দেখিও, যদি অচল হয় তাহলে বদলে দেব। তুমি আমার আপিসে যেও, ঠিকানাটা তো তোমার কাছেই আছে, কেমন? সেই দিন নিপেনবাবু খুব ভালো ব্যবহার করলেন। বললেন, তুমি আসো না কেন, মাঝে মাঝে আসবে। মাঝে মাঝে না এলে তোমার কথা মনে থাকবে কেন? হাজার হাজার কাজের মধ্যে কি আর সব কথা মনে থাকে মানুষের? আপিসে একবার ঢুকলে বিশ্ব সংসার ভুলে যেতে হয়। তারপর একটু থেমে জিজ্ঞেস করলে, তা কতদূর লেখাপড়া করেছো? আগে এইবার বিএ পরীক্ষা দিয়েছি। নিপেনবাবু একটু হাসলেন, বললেন, হ্যাঁ এই দেখো, তোমরা বিএ পাস করেছো অথচ আমরা সেকালের এন্ট্রাস। তোমাদের স্কুল কলেজে আজকাল আর লেখাপড়ায় তেমন শেখানো হয় না সেই কালের মতো। সেই কালে। হঠাৎই যেন নিপেনবাবু কেমন দয়ালু হয়ে উঠলেন রাতারাতি। মিষ্টি কথা বলতে লাগলেন, মুখ দিয়ে হাসি বেরোলো। বললেন, তা আমাকে দরখাস্ত একখানা দিলে না তো তুমি? অত করে বললুম তোমাকে। দীপঙ্কর বললে, আগে আপনাকে তো দরখাস্ত দিয়েছি 3খানা। নিপেনবাবু একটু রেগে গেলেন, বললেন, দেখেছ, কাজের লোক, হাজার কাজের মধ্যে ডুবে থাকি, সব কথা কি আর আমার মনে থাকে? তা 3খানায় না হয় দিয়েছ, তাই বলে আরেকখানা দিতে দোষ কী হে ছোকরা? দোষ কি?
সেই দিন সত্যি নিপেনবাবু রেগে গিয়েছিলেন। বলেছিলেন, আমি আর কদিন হে ছোকরা, এই তো আসছে মাসে গিয়ে রিটায়ার করছি। তখন তখন কে তোমাকে চাকরি দেবে শুনি? কে তোমাকে আমার মতো এত করে বলবে? তা সত্যি দীপঙ্কর সেদিন কেমন যেন অবাক হয়ে গিয়েছিল নিপেনবাবুর ব্যবহারে। মিছিমিছি নিপেনবাবুর ওপর খারাপ ধারণা করেছিল দীপঙ্কর। এত ভালো লোক, অথচ দীপঙ্কর ভেবেছিল নিপেনবাবু বুঝি ঘুষ নিচ্ছেন। 25 টাকা চেয়েছিলেন বুঝি নিজের জন্যই। সারা রাস্তাটাই দীপঙ্কর ভাবতে ভাবতে এসেছিল। এমন করে সকলের সম্বন্ধে খারাপ ধারণা করাটা খুব অন্যায়। নিজের ওপরে কেমন যেন ঘেন্না হলো দীপঙ্করের। বড় সহজেই দীপঙ্কর একটা মানুষ সম্বন্ধে যত খারাপ ধারণা করে বসে, তেমনি বড় সহজে ভালো ধারণাও করে বসে। ওই যেমন কাকাবাবু, লক্ষ্মীদি আর সতীর কাকাবাবু। কাকাবাবু সম্বন্ধে কত ভালো ধারণা করেছিল দীপঙ্কর। ভালো আর মন্দ দুটোর মধ্যে কত তফাৎ, অথচ বাইরে থেকে কিছুই বোঝা যায় না। বাড়িতে যেতেই মা বললে, তা এতক্ষণ তো বলতে হয়, বলেছেন সেই সকালবেলা, তুই এখন বললি? সত্যি তো, যতদিন চাকরি আছে নিপেনবাবু ততদিনই তো ক্ষমতা। চাকরি থেকে রিটায়ার করলে সাহেবেরা কি আর তার কথা শুনবে? মা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন। নিপেনবাবু সন্ধেবেলা অফিস থেকে আসবেন, আর তারপরে গিয়ে দেখা করতে হবে। কাপড়টা সাবান দিয়ে ফর্সা করতে হবে। যাবার আগে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। দেখো মা, চাকরিটা যেন হয় খোকার। অনেক আশার ধন আমার খোকা। অনেক কষ্ট করে মানুষ করেছি আমার দীপুকে। পরের বাড়িতে রান্না করেছি, পরের মুখের খোঁটা শুনেছি, দূরে দূরে খোসামতো করে বেরিয়েছি। কেউ কথা রাখেনি, কেউ মুখ তুলে চায়নি। এইবার আমার মুখটা রেখো মা তুমি। আমি কারোর কোনো অনিষ্ট করিনি, কারোর কোনো অমঙ্গল করিনি কখনো। দীপঙ্কর সন্ধেবেলা বাড়িটার দিকে চেয়ে দেখলে, কোথায় গেল সব? কোথায় গেল সবাই? কাকাবাবুদের বাড়িটা যেন খাঁ খাঁ করছে, চারিদিক অন্ধকার। এমন সময় অন্যদিন তো আলো জ্বলত ঘরে ঘরে। সব যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেল, সবই যেন কেমন হাওয়ায় মিলিয়ে গেল। অথচ সকালবেলা উঠেই মন্দিরে যাওয়া, তারপর বাজার থেকে এসে একবার লক্ষ্মীদের কাছে যাওয়া, আর তারপর সেই দুই বোনের ঝগড়া। হোক না ঝগড়া, তবু যেন বড় ভালো লাগতো। মারও যেন কিছু ভালো লাগে না। লক্ষ্মীদি না আসুক, সতী তো একবার করে রোজই আসতো তাদের বাড়ি, রোজই একবার করে দেখা হতো। একদিন সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল যেন বড় হঠাৎ করেই। তখন শহরে অনেক কিছু বদলে গেছে। ওইদিকে ট্রাম লাইনটা গড়াতে গড়াতে গিয়ে পড়েছে বালিগঞ্জের রেল স্টেশনে, আর দুই পাশে বড় বড় বাড়ি উঠেছে। বাসগুলো কালীঘাটের ট্রাম ডিপো ছাড়িয়ে আরও অনেক দূরে গিয়ে থামে, আরও অনেক দূরে গিয়ে শেষ হয়। কিন্তু তবু দীপঙ্করের মনে হয় যেন আরও অনেক দূরে গেলে ভালো হতো। যেখানে রাস্তার মোড়ে কিরণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পৈতে বিক্রি করত, সেখানে তখন আরও ভিড় হয়, আরও লোক ওঠানামা করে। কিন্তু তখন আর কিরণ পৈতে বিক্রি করতে যায় না, বিক্রি করার দরকারই হয় না তার। সেসব দিন যে কোথায় গেল। আগের দিন বিকেলবেলা বাড়িতে যেতেই দীপঙ্কর কেমন যেন অবাক হয়ে গেল। বাড়িতে লুচি ভাজার গন্ধ বেরোচ্ছে। হঠাৎই লুচি ভাজার গন্ধে অবাক হওয়ারই কথা। মা ফর্সা কাপড় পরেছে, খুব ব্যস্ত। চুন্নুনি যে চুন্নুনি, সেও সাবান কাচা কাপড় পরে রান্নাঘরের দাওয়ায় বসে বাটনা বাড়ছে। উঠোনের পাশ দিয়ে যাবার সময় দীপঙ্কর দেখলে তাদের ঘরের তক্তপোষের ওপর 2-3 জন ভদ্রলোক বসে আছে। বেশ বৃদ্ধ লোক সবাই। কাউকেই চিনতে পারলে না দীপঙ্কর, সব অচেনা মুখ। তাড়াতাড়ি সেই দিন খেতে এসে রান্নাঘরের দিকে যেতেই সতীকে নজর পড়ল। সতী বিন্তিদিকে সাজিয়েছে, বিন্তিদিকে আর চেনাই যাচ্ছে না যেন। দীপঙ্কর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার দিকে যেন কারোর কোনো ভূক্ষেপ নেই। দীপু রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলে, ওরা সব কারা মা?
মার সব কাজ বোধহয় শেষই হয়ে গিয়েছিল। ঘটি নিয়ে হাত ধুচ্ছিল তখন। বললে, আজ এত দেরি করে আসতে হয় তোমার? জানো না আজকে বিন্তিকে দেখতে আসবে সবাই? আমাকে তো তুমি বলনি। বারে। মার আর কথা বলা হলো না। হঠাৎই ঘরের ভেতর একজন বুড়ো লোক এলেন একেবারে রান্নাঘরের কাছে। বললেন, দিদি, ওরা তো আর থাকতে চাইছেন না। মা বললে, সে কি? আমি যে খাবার দাবার করলুম, এত জোগাড় যন্তর করলুম, তা কি হয়? না না, আপনি একটু বুঝিয়ে বলুন ঘটক মশাই, না খেয়ে গেলে মনে বড় কষ্ট হবে। ঘটক মশাই বললেন, আমি বলেছি, কিন্তু ওরা কিছুতেই শুনছে না। তাহলে নয় আমি নিজে গিয়ে বলছি, চলুন। এই বলে মা তাড়াতাড়ি থান ধুতিটা ভালো করে গায়ে গুছিয়ে নিলে, রান্নাঘরের দরজাটায় শেকল দিলে। চুনুন্নিকে বললে, দেখিস তো মেয়ে, কাকে যেন না খায়। মা গিয়ে সোজা ঘরের দিকে গেল। ঘটক মশাই বললেন, মেয়ে তো পছন্দ হয়েছে বলেই মনে হলো, কিন্তু। মা বললে, তা মেয়ে পছন্দ হোক আর না হোক, জল খাবার খেতে আপত্তি কি? ঘটক মশাই বললেন, অনেক দূর থেকে ওরা আসছেন, বলছেন ফিরতে রাত হয়ে যাবে। তাই এইসব কাজে একটু রাত হবে বই কি, কলকাতা শহরে আর কি এমন রাত। বলতে বলতেই মা সোজা গিয়ে দাঁড়ালো একেবারে ঘরের সামনে। দুইজন ভদ্রলোক বসেছিলেন তক্তপোষের ওপর। মাকে দেখে তারা যেন কেমন একটু আড়ষ্ট হয়ে গেলেন। মার কিন্তু সত্যি কোনো সংকোচ, কোনো লজ্জা নেই। মা বলে, ভট্টাচার্য মশাই বলছিলেন আপনারা নাকি জলযোগ না করে চলে যাবেন। তা হবে না। আপনারা যখন এসেছেন এই বাড়িতে কষ্ট করে পায়ে ধুলো দিয়েছেন, তখন খালি মুখে আপনাদের আর যেতে দেব না, তা সে যত দেরিই হোক। একজন বললেন, জলযোগ আরেকদিন করলেই হবে, সম্বন্ধ হোক, তখন জলযোগ করব বই কি। মা বললে, কিন্তু আজ যে আমি সব ব্যবস্থা করে ফেলেছি আপনাদের জন্য। আরেকজন বললেন, তা হয় না মা, সম্বন্ধ হবার আগে আমাদের কোথাও জলগ্রহণ করার রীতি নেই। তার রীতি না হয় একদিন ভঙ্গই করলেন। আমি তো বেশি কিছু দিচ্ছি না, সামান্য একটু মিষ্টি মুখ করেই চলে যাবেন। ঘটক মশাই এতক্ষণে কথা বললেন। ইনি হচ্ছেন পাত্রের মাতৃতুল্য। মা বললেন, মা হারা মেয়ে, আমি মানুষ করেছি আর কি। অঘোর ভট্টাচার্য মশাই আমার গ্রামের লোক, আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন, সেই থেকেই আমি মানুষ করেছি বিন্তিকে। যদি সম্বন্ধ করেন তখন জানতে পারবেন কেমন সোনার মেয়ে আমার। আমি নিজে মুখে কিছু বলতে চাই না। ঘটক মশাই বললেন, আমিও তাই বলছিলাম এদের, ভট্টাচার্য মশাই তো সংসারের কিছুই দেখেন না, সন্ন্যাসী মানুষ, তাই এই দীপুর মাই সংসারের সব। সে নাতি বলুন নাতনি বলুন, সবাই এর কাছেই মানুষ। ভট্টাচার্য মশাই কবে বনে চলে যেতেন সব ফেলে টেলে দিয়ে, ইনি যদি না থাকতেন। এই দেখুন না, আজ তার নাতনিকে আপনারা দেখতে এসেছেন, আর তিনি গেছেন যজমান বাড়ি। ভট্টাচার্য মশাই না হলে আবার যজমানদের একদণ্ডও চলবে নাকি না। একজন জিজ্ঞেস করলে, তা একটা দিন তিনি বাড়িতে থাকতে পারলেন না? মা বললে, বাবা বড় অদ্ভুত মানুষ, আপনারা তাকে না দেখলে বুঝতে পারবেন না। আমার পীড়াপিড়িতেই তো এই সম্বন্ধটা হচ্ছে। তিনি বিভাগী মানুষ, কোথাও কোনো দিকে তার খেয়াল নেই, অথচ সংসারে আপন বলতে ওই দুটি নাতি আর এই নাতনি। সে নাতি দুজনের কথা ছেড়েই দিন, যা কিছু আছে তার শেষকালে সে জামাই পাবে। তা আর কেউ নেই অঘোর ভট্টাচার্য মশাইয়ের? মা বললে, আর কে থাকবে বলুন? আমি এই নাতনিটির বিয়ে হয়ে গেলেই চলে যাব। আমার এই ছেলের একটা কিছু হিললে হলেই আমি চলে যাব, তখন জামাই সব। আর তাছাড়া বাবাই বা আর কদিন বলুন, এখনই তো চোখে ভালো করে দেখতে পান না। এই সেদিন তো পা হড়কে পড়ে গিয়ে পা ভেঙে এক কাণ্ড বাঁধিয়ে বসেছেন। মার কথাটা তখনও শেষ হয়নি।
হঠাৎ পাশে সতী এসে ডাকলে, মাসিমা। মা পাশ ফিরে সতীকে দেখে বললে, এই যে। কি মা, তুমি যে? সতী বললে, বিন্তিদি খুব কাঁদছে মাসিমা, আপনাকে একবার ডাকছে। এত লোকের মধ্যে হঠাৎ যেন লজ্জায় পড়ে গেল মা। কি যে বলবে কিছুই বুঝতে পারলে না। হঠাৎ এত আয়োজন, এত উদ্বেগ, সবই যেন পণ্ড হয়ে যাবার উপক্রম। কতদিনের কত স্বপ্নের পরিকল্পনা, সকাল থেকে কত আয়োজন করেছে মা একলাই। অঘোরদাদুকে বুঝিয়ে সুঝিয়ে টাকা আদায় করেছে। বুড়ো কৃপণ মানুষ, সহজে কি আর টাকা বার করতে চায়? তাই সকালবেলা অঘোরদাদু অত হইচই করছিল। তখন কলেজে যাবার তাড়াতাড়িতে দীপঙ্কর কিছুই বুঝতে পারেনি। তার মনটাও ভালো ছিল না কিনা কদিন থেকে। লক্ষ্মীটির জন্য কোথায় যেন সব কিছু গোলমাল হয়ে গিয়েছিল দীপঙ্করের। সেই দাতারবাবুর সঙ্গে কথা হবার পর অনেক কথা মনে পড়েছিল। কিছুই যেন ভালো লাগছিল না তার। কাকাবাবুদের বাড়িতেও যেন সব বদলে গিয়েছিল সেই কদিনে। যেন সকাল সকালই আলো নিভে যেত বাড়িটার দিকে চেয়ে চেয়ে দীপঙ্করের মনে হতো হয়তো লক্ষ্মীটি আবার বাড়িতে ফিরে এসেছে। আবার বাড়ি এসে ঠিক তেমনই করে আবার কলেজ যেতে আরম্ভ করবে বাসে চড়ে। সতী একলাই কলেজে যেত। একদিন দাঁড়িয়েছিল দীপঙ্কর সতীর কলেজে যাবার সময়। সেদিন বোধহয় বাস আসতে দেরি করেছিল। দীপঙ্কর ডাকলে, এই শোনো। সতী পেছন ফিরে দীপঙ্করকে দেখলে, বললে, কি? কিছু বলতে গিয়েও কি বলবে ভেবে পেলে না। উমা, কি বলবে বলো না, চুপ করে রইলে কেন? দীপঙ্কর বললে, তোমার বাবার চিঠি এসেছে? সতী বললে, কেন? তোমার বাবার খুব কষ্ট হয়েছে তো শুনে। কি শুনে? ওই লক্ষ্মীদির বাড়ি থেকে চলে যাওয়ার খবর শুনে। সতী বললে, তোমার দেখছি লক্ষ্মীদির জন্য আমাদের চেয়েও বেশি ভাবনা। কেন? তুমিও তো ভাবো। আর তাছাড়া ভাবাটা কি অন্যায়? সতী বললে, বাবাকে এখনো কোনো খবর দেওয়া হয়নি। তাহলে এখন আর খবর দিও না, বুঝলে? তিনি বিদেশে থাকেন, খুব কষ্ট পাবেন। শুনে হয়তো চলে আসবেন এইখানে। আর দুদিন সুপুর করো না, লক্ষ্মীদি হয়তো তার মধ্যেই এসে যাবে আবার। সতী যেন তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলে দীপঙ্করের দিকে, বললে, তার মানে? তুমি জানো বুঝি কোথায় গেছে লক্ষ্মীদি? না, সত্যি বলছি আমি কিছুই জানি না। তুমি নিশ্চয়ই জানো। বলো না, কোথায় গেছে লক্ষ্মীদি? দীপঙ্কর বললে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি জানলে তোমায় বলতাম না? আর লক্ষ্মীদি কি আমায় বলে যাবে? সতী কি যেন ভাবলে, তারপর বললে, এইবার আমিও চলে যাব। দীপঙ্কর হঠাৎ ভয় পেয়ে গেল, বললে, তুমিও চলে যাবে? কোথায়? লক্ষ্মীদি নেই এখানে থেকে আর কি হবে? লক্ষ্মীদির জন্যই তো কলকাতায় থাকা। বাবা শীঘ্রই আসবেন লিখেছেন। দীপঙ্কর বললে, তোমরা চলে গেলে বাড়িটা আবার অন্ধকার হয়ে যাবে। তখন আমরাও চলে যাব। কোথায়? তখন অন্য একটা বাড়ি ভাড়া নেব। আর আমারও একটা চাকরি খুঁজছে মা। তখন আর এই বাড়িতে থাকবো না। আর ততদিনে বিন্তিদিরও একটা বিয়ে হয়ে যাবে। সতী আর কিছু কথাই বললে না। গলির মোড়ের দিকে চেয়ে দেখলে বাসটা হয়তো এলো কি না। দীপঙ্কর একটু থেমে বললে, মা বলছিল তোমারও নাকি বিয়ে হয়ে যাবে। সতী এইবার হাসলে, বললে, তা বিয়ে তো হবেই। বিয়ে না হয়ে কি আইবুড়ো থাকবো নাকি চিরকাল? দীপঙ্কর অপ্রস্তুত হয়ে গেল, বললে, না না, তাই বলছি। তারপর যেন আর দাঁড়িয়ে থাকতে লজ্জা হলো, বললে, তোমার বাস আসতে আজ খুব দেরি হচ্ছে না? সে দেরি হোক, আমি তো আর তোমায় আটকে রাখিনি। দীপঙ্কর বললে, তাহলে আমি যাই, আমার আবার একটা কাজ আছে। সতী আবার হাসলে, বললে,
এতক্ষণ তো কাজের কথাটা মনে পড়েনি। না, সত্যি কাজ আছে, আমি যাই। দীপঙ্কর চলেই আসছিল, হঠাৎই ফিরে দাঁড়ালো, কাছে এসে বললে, তোমার এই মাসের চাঁদাটা তো দিলে না সত্যি। চাঁদা? কিসের চাঁদা? দীপঙ্কর বললে, বাহ, মনে নেই? আমি সেই তোমার কাছ থেকে চাঁদা নিয়ে রসিদটা দিয়ে গেলাম তোমাকে। কিন্তু বই তো একটাও পাইনি। তা বই চাইলে না কেন? আমি তো তোমাকে রোজ দুখানা করে বই দিতে পারি, তুমি তো চাইবে। সতী বললে, কিন্তু সেই রকম তো কথা ছিল না, কথা ছিল তুমি বই দিয়ে যাবে। দীপঙ্কর বললে, আমার না হয় মনে ছিল না, তা তুমিও তো একবার মনে করিয়ে দিতে পারতে। সতী বললে, আমি লক্ষ্মীদি হলে তখন আর আমাকে মনে করিয়ে দিতে হতো না, তখন ঠিক তোমার মনে পড়তো। দীপঙ্কর সতীর মুখের দিকে সোজা চেয়ে দেখলে, বললে, লক্ষ্মীদির কথা আলাদা। কেন? লক্ষ্মীদির কথা আলাদা কেন? আলাদা হবে না? বলো তো, কত কষ্ট দিয়েছ তোমরা লক্ষ্মীদিকে, সবাই মিলে কত কষ্ট দিয়েছ। তোমাদের জন্যই তো লক্ষ্মীদি চলে গিয়েছে বাড়ি ছেড়ে। কিসের কষ্ট? সতী যেন কিছুই বুঝতে পারলে না। দীপঙ্কর কথাটা এড়িয়ে চলে যাচ্ছিল, বললে, সে আমি তোমাকে বলবো না, তুমি সব জানতে পারবে। দীপঙ্কর ঘুরে দাঁড়াতেই সতী দীপঙ্করের হাতটা খপ করে ধরে ফেলেছে, বললে, পালাচ্ছ যে বড়, বলতেই হবে কি কষ্ট দিয়েছি আমরা লক্ষ্মীদিকে, বলতেই হবে তোমাকে। দীপঙ্কর বললে, বারে, হাত ছাড়ো। না, আগে বলো, কি জানো তুমি? সত্যি বলছি, আমি কিছুই জানি না, আমার শুধু মনে হলো তাই বললাম। সতী তখনও জোর করে ধরে আছে দীপঙ্করের হাত, বললে, আমি তোমাকে ছাড়ছি না, আমি বরাবর জানতাম লক্ষ্মীদি তোমাকে সব বলেছে। কি বলেছে? সতী বললে, তুমি চলো কাকাবাবুর কাছে, এক্ষুনি চলো, এক্ষুনি গিয়ে তোমায় বলতে হবে। এই বলে সতী জোর করে দীপঙ্করকে ভেতরের দিকে টানতে লাগল। দীপঙ্কর বললে, আমি বলছি তো আমি কিছু জানি না, তবু কেন যাব কাকাবাবুর কাছে? দীপঙ্কর জোর করে নিজের হাতটা টেনে ছাড়িয়ে নিতে চাইলে। সতীর গায়েও জোর কম নয়, সতীও টানতে লাগলো আর বললে, আমি কিছুতেই ছাড়ব না, চলো তুমি, যেতেই হবে তোমাকে। হঠাৎই কাকিমা শুনতে পেয়েছে, কাছে এসে বললে, কি রে, ওকে অমন করে টানছিস কেন? কি হলো সতী? এই দেখো না কাকিমা, দীপু বলছে লক্ষ্মীদি কি জন্য চলে গেছে ও জানে। কাকিমা যেন স্তম্ভিত হয়ে গেলেন, বললে, সে কি, তুমি জানো নাকি দীপু? দীপঙ্কর বলে উঠল, না কাকিমা, আমি কিছুই জানি না, লক্ষ্মীদি চলে যাবার পর থেকে আমারই বলে কত কষ্ট হচ্ছে, এক একদিন রাত্রে শুয়ে শুয়ে আমারই ঘুম আসে না, আর তাছাড়া আমি জানলে আমি বলতাম না আপনাদের। কাকিমা বললে, সত্যি তো, ও কি করে জানবে, ছাড় ওকে। সত্যি তবুও ছাড়বে না, বললে, কিন্তু দীপুর মুখ চোখ দেখে মনে হচ্ছে ও সব জানে কাকিমা, সেই জন্যই ঘুরে ফিরে কেবল আমাকে দেখলেই লক্ষ্মীদির কথা বলে। তার লক্ষ্মীদির কথা বলতেও দোষ, লক্ষ্মীদির জন্য মন কেমন করতেও দোষ। কাকিমা বললে, ছাড় না সতী, ওর হাতটা ছেড়ে দে, দেখ দেখিনি ওর মা শুনলে কি ভাববে। সতী বললে, মাসিমাকে গিয়ে আমি আজই বলে দিচ্ছি। দীপঙ্কর এবার হাতটা টেনে ছাড়িয়ে নিলে, তারপর বললে, আচ্ছা ঠিক আছে, আমার জিজ্ঞেস করাটাই দোষ হয়েছে। কাকিমা কাছে এসে বললে, সত্যি বলো না দীপু, তুমি কিছু জানো? দেখছো তো আমরা সবাই কেমন ভাবছি মেয়েটার জন্য, উনি তো কদিন ধরে চারিদিকে খুঁজে খুঁজে হায়রান, তুমি তো সবই দেখছো, বলো না, কোথায় গেছে লক্ষ্মী, তোমায় কিছু বলেছে? আমরা কিচ্ছু বলবো না তাকে, কেউই জানতে পারবে না, কেউ তাকে বকবেও না, আর তার বাবাকেও কিছু জানাবো না, এখনও জানানোও হয়নি, পাড়ার লোকেরাও কেউ কিছু জানে না, যেমন থাকছিল তেমনিই থাকবে,
কেউ কিচ্ছু বলবে না। দীপঙ্কর বললে, সত্যি কাকিমা, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। সত্যি মিছিমিছি আমাকে সন্দেহ করছে। লক্ষ্মীদি যদি সত্যি কোথাও লুকিয়ে থাকবার মতলব থাকে, আমায় কেন বলে যাবে? আর কেউ কি বলে কয়ে পালিয়ে যায়? কাকিমা যেন এবার সত্যি বিশ্বাস হলো। সতীর দিকে ফিরে বললে, ও তো বলছে ও জানে না, তাহলে কেন ওকে তুই অমন করছিলি? আর আমি তো গোড়ার থেকেই বলে আসছি, দীপু ওর মধ্যে নেই। দীপু তেমন ছেলেই নয়। তারপর দীপঙ্করের দিকে চেয়ে কাকিমা বললে, যাও তো, তুমি বাড়ি যাও। দীপঙ্কর চলে আসছিল। সতী আবার ডাকলে, বললে, তুমি চাঁদা নেবে না? চাঁদাটা নিয়ে যাও। দীপঙ্কর পেছন ফিরলে, বললে, চাঁদা? হ্যাঁ, এই মাসে চাঁদাটা না নিয়ে চলে যাচ্ছ যে বড়? রাগ হলো বুঝি? কাকিমা হাসলে, বলে, তুই আর খ্যাপাস না তো বাপু ওকে। না না, তুমি বাড়ি যাও তো এখন দীপু। দীপঙ্কর চলে যেতে যেতে বললে, যার চাঁদা দেবার ইচ্ছে হবে সে আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে, আমি আর আসতে পারবো না। সত্যি হয়তো একটা কিছু বলতো, কিন্তু হঠাৎই একটা ডাক পিয়ন আসছিল বাড়ির দিকে। দীপঙ্কর পিয়নের দিকে চেয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের বাড়িতে কখনো কোনো চিঠি আসে না, কিন্তু তবু পিয়ন দেখলেই কেমন আশা হয় একটা। পিয়নটা কাছে আসতে দীপঙ্কর জিজ্ঞেস করলে, 19-1 কিছু চিঠি আছে? আছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কার নামে? সতী মিত্র। নামটা শুনেই দীপঙ্কর সতীর দিকে চাইলে। সতীও তখন চিঠিটা নেবার জন্য সামনে এগিয়ে এসেছে। হাতটা বাড়িয়ে চিঠিটা নিয়ে খামের মুখটা ছিঁড়ে ফেললে। কিসের চিঠি? কার চিঠি? লক্ষ্মীদের চিঠি নাকি? লক্ষ্মীদি লিখেছে? দীপঙ্কর হাঁ করে চেয়ে রইল সেই দিকেই। কাকিমা জিজ্ঞেস করলে, কার চিঠি রে সতী? সতী চিঠিটা পড়তে পড়তে বললে, বাবার। সতীর বাবার চিঠি? দীপঙ্করের যেন নড়বারও আর ক্ষমতা নেই। চিঠির মধ্যে কী লেখা আছে কে জানে? না জানলে যেন তার শান্তিই হচ্ছে না। তবে কি লক্ষ্মীদের কথা সব জানিয়ে দেওয়া হয়েছে? তাহলে কি হবে? লক্ষ্মীদের বাবার যে শরীর খারাপ, এই খবর শুনলে কি লক্ষ্মীদের বাবাকে আর বাঁচানো যাবে? কেন জানাতে গেল ওরা? আর 2-1 দিন অপেক্ষা করলেই তো পারত। কি এমন লাভ হলো জানিয়ে? মিছিমিছি বুড়ো মানুষকে কষ্ট দেওয়া। কাকিমা আবার জিজ্ঞেস করলে, কি লিখেছে রে? সতী বললে, বাবা কলকাতায় আসছেন। কবে? কিন্তু ততক্ষণে গলির মোড়ে সতীর বাসটা এসে গেছে। সতী তাড়াতাড়ি সেদিকে চলে গেল। কাকিমা আবার জিজ্ঞেস করলে, কবে আসছে রে সতী? সে কথার উত্তর না দিয়ে সতী সোজা গিয়ে বাসে উঠল, আর সঙ্গে সঙ্গে হর্ন বাজিয়ে বাসটা চলে গিয়েছিল সোজা পূব দিকে, বালিগঞ্জের নতুন রাস্তার দিকে। আর দীপঙ্করও নিজের বাড়িতে ঢুকে পড়েছিল তারপর।